পার্থিব অপার্থিবটা আমি অ্যাডই করিনি এখানে। তো ফোল্ড বুঝতে গেলে আমি কি বললাম যে এই প্রক্রিয়াগুলো বুঝতে হবে। হ্যাঁ, ইন্ডোজেনেটিক মানে হচ্ছে অন্তর্জাত। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি পার্থিব প্রক্রিয়ারই ভাগ। তো এটা হচ্ছে অন্তর্জাত আর এটা হচ্ছে বহির্জাত। অন্তর্জাত বলতে যে প্রক্রিয়াগুলো মাটির অভ্যন্তরে ঘটে কিন্তু যার প্রভাবটা আমরা আর্থ ক্রাস্টে বা ভূপৃষ্ঠের উপর দেখতে পাই। এই অন্তর্জাত প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডায়াস্ট্রফিক ফোর্সেস আর একটা হচ্ছে সাডেন ফোর্সেস। তো সাডেন মানে হচ্ছে হঠাৎ হঠাৎ যেগুলো হয় সেগুলো, আর ডায়াস্ট্রফিক যেটা আছে সেটা মানে যেটা দীর্ঘমেয়াদী হয়, অনেকদিন ধরে যেগুলো কাজ করে। একে অনেক সময় ক্যাটাস্ট্রফিক মুভমেন্টও বলা হয়। সাডেন মুভমেন্টটাকে অনেক সময় ক্যাটাস্ট্রফিক মুভমেন্টও বলা হয়। ঠিক আছে, এই ডায়াস্ট্রফিক মুভমেন্ট অর্থাৎ যেটা দীর্ঘদিন চলে তার আবার দুটা ভাগ আছে। একটা হচ্ছে জেনেটিক মুভমেন্ট, একটা হচ্ছে ওরোজেনেটিক মুভমেন্ট, অর্থাৎ মহিভাবক আলোড়ন আর গিরিজনী আলোড়ন। ঠিক আছে, মহিভাবক আলোড়ন বলতে যে আলোড়নের দ্বারা মহাদেশ গঠিত হয়, এটা মূলত উল্লম্ব বরাবর কাজ করে, ভার্টিক্যালি। ঠিক আছে, আর ওরোজেনেটিক বলতে যে আলোড়নের ফলে পর্বত গঠিত হয়। ওরো শব্দের অর্থ কিন্তু পর্বত। এ দুভাবে কাজ করে। একটা হচ্ছে টেনশনাল ফোর্সেস। টেনশনাল ফোর্সেস মানে যখন কোনো শিলা স্তরের দুই দিক থেকে এরকম করে টানবে আর কি, অর্থাৎ এরকম করে দুই দিক থেকে পরস্পর একটা স্থান থেকে পরস্পর দূরে সরে যাবে। আর একটা যে কম্প্রেশনাল ফোর্সেস, অর্থাৎ যখন কোনো শিলা স্তরকে দুই পাশ দিয়ে এরকম করে চাপ দেওয়া হবে। তো এই কম্প্রেশনাল ফোর্সের ফলে কি হয়, বেন্ডিং হয় অর্থাৎ ভাঁজ হয়। ঠিক আছে, আর টেনশনাল ফোর্সের ফলে কিন্তু কোনো শিলা স্তরে ফাটল ধরে। তো এই টেনশনাল ফোর্সের ফলেই কিন্তু তৈরি হয় ফল্টিং বা চ্যুতি। আর অন্যদিকে যেটা হচ্ছে কম্প্রেশনাল ফল্ট, এই ফোর্স, তার ফলে কিন্তু আমাদের ফল্টটা তৈরি হয়। অর্থাৎ দুপাশ থেকে যদি কোনো শিলা স্তরে চাপ দেওয়া হয় তাহলে কিন্তু ফোল্ড তৈরি হয়। তাহলে ফোল্ড অ্যাকচুয়ালি এটা কম্প্রেশনাল ফোর্সের ফলে হয়, যেটা কিন্তু অনুভূমিক ভাবে কাজ করে। অর্থাৎ সিম্পলি বলতে গেলে কোনো শিলা স্তরকে যদি দুপাশ থেকে চাপ দেওয়া হয় এবং শিলা স্তরটা যদি নরম থাকে তাহলে সেই নরম শিলা স্তরে কিন্তু ভাঁজের তৈরি হতে পারে। ঠিক আছে, তো এটা বুঝতে হবে। এই ডায়াগ্রামটা একটু নিজে নিজে পড়ে নিলেও হবে। কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে যে ফোল্ডিং কি, তাহলে ফোল্ডিং হচ্ছে একটা কম্প্রেশনাল ফোর্সের ফলে তৈরি হয়। কম্প্রেশনাল হচ্ছে একটা অরিজিনেটিক ফোর্সের উদাহরণ, আর সেটা আবার হচ্ছে একটা ডায়াস্ট্রফিক ফোর্সের উদাহরণ। অর্থাৎ চ্যুতি কিন্তু একদিনে তৈরি হয় না, চ্যুতি তৈরি হতে কিন্তু দীর্ঘদিন সময় লাগে। তো হোয়াট ইজ এ র্যাপিং, আমরা দেখলাম এই জায়গাটায় যে এই কম্প্রেশনাল ফোর্সের ফলে প্রথমে র্যাপিং হয়, তারপরে কিন্তু ফোল্ডিং হয়। তো র্যাপিং শব্দের অর্থ সিম্পলি বাঁক, এরকম যখন ছোট একটা বাঁক নিবে কোনো সেলাই স্তরটা, তো সেটা হলো র্যাপিং। এটা থেকে পরবর্তীকালে ভাঁজ হয়। অর্থাৎ র্যাপিং হচ্ছে ভাঁজের একটা ছোট ফর্ম, এরকম বলা যেতে পারে। এবার আসবো আমাদের ফোল্ড সম্পর্কে। তো ফোল্ড মানে ভাঁজ পড়লাম আমি। তো কি বলা আছে যে অনুভূমিক পার্শ্বচাপের ফলে, অর্থাৎ কোনো একটা শিলা স্তরে কোনো একটা শিলা স্তরকে যদি দুপাশ দিয়ে এরকম করে চাপ দেওয়া হয় তাহলে কিন্তু যদি শিলা স্তরটা নরম থাকে তো সেই শিলা স্তরে কিন্তু এরকম ভাঁজের তৈরি হতে পারে। তো এটা মনে রাখতে হবে, এই প্রক্রিয়াটা কিন্তু গিরিজনী আলোড়নের ফলে তৈরি হয় এবং এটা কিন্তু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিক ভাবে কাজ করে। অর্থাৎ এই যে অনুভূমিক ভাবে কাজ করে, দুই পাশ দিয়ে চাপ দেয় তো অনুভূমিক ভাবে কাজ করে। এখানে একটা ডায়াগ্রামও দেওয়া আছে যে এদিক থেকে আর এই দিক থেকে কিন্তু চাপ প্রয়োগ করছে, যে কারণে কিন্তু এখানে এরকম ফোল্ড তৈরি হয়েছে। নেক্সট, এবার হচ্ছে কজেজ অফ ফোল্ডিং। তো কি কি কারণে ফোল্ড তৈরি হয়, একটা তো দেখলাম যে ওটা একটা প্রক্রিয়া, যে কোনো শিলা স্তরকে দুপাশ দিয়ে যদি চাপ দেওয়া হয়। তবে সেটা ছাড়াও আরো অনেক ভাবে কিন্তু ফোল্ড তৈরি হতে পারে। যেমন প্রথমে আছে আর্থ মুভমেন্ট অর্থাৎ টেকটনিক মুভমেন্ট। টেকটনিক মুভমেন্ট মানে ওটাই যে যখন কোনো শিলা স্তরকে এরকম দুপাশ থেকে চাপ দেওয়া হবে, অর্থাৎ কোনো একটা অংশে যদি অভিসারী পাত সীমানা থাকে, অর্থাৎ দুদিক থেকে পাতগুলো যদি মাঝের দিকে সরে আসে, তখন সেই স্থানে কিন্তু এরকম ভাঁজ তৈরি হতে পারে। আর একটা হচ্ছে গ্র্যাভিটি স্লাইডিং। গ্র্যাভিটি স্লাইডিং মানে হচ্ছে এই যে এই ডায়াগ্রামটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যখন কোনো একটা জায়গায় এরকম ঢালু থাকবে আগে থেকে, তো ঢালু থাকলে কি হবে যে এর উপরে যে শিলাস্তর গুলো আছে সেই শিলাস্তর গুলো কিন্তু সেই ঢাল বরাবর নিচের দিকে নেমে আসবে, এবং নিচের দিকে নেমে আসার সময় নিচে কোনো একটা অংশে কিন্তু এরকম করে এসে চাপ প্রয়োগ করবে, যার ফলে শিলাস্তরটা কিন্তু অনেক সময় বেঁকে যায়, বেঁকে গিয়ে কিন্তু এরকম ভাঁজের তৈরি করতে পারে। পৃথিবীর সংকোচন। তো আমরা প্রত্যেকে জানি যে পৃথিবী একটা জ্বলন্ত আগ্নেয়পিণ্ড ছিল, যেটা ধীরে ধীরে কিন্তু সংকুচিত হয়েছে, বিশেষ করে তার উপরের অংশটা, কারণ উপরের অংশটা বেশি শীতলতার সম্মুখীন হয়েছে। তো যখন কোনো জ্বলন্ত পিণ্ড এরকম ধীরে ধীরে সংকুচিত হয় তখন কিন্তু তার উপরের অংশটা এরকম করে বক্রতা প্রাপ্ত হয়। তো সেভাবেও কিন্তু ভাঁজ তৈরি হয়েছে বলে বিজ্ঞানী অনেকে মনে করেন। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি একটা ফুটবলের কথা বলি, তো ফুটবলের হাওয়াটা যখন ধীরে ধীরে ছেড়ে দেওয়া হয় তখন ফুটবলটা কিন্তু এরকম আঁকা বাঁকা হয়ে যায় চারপাশে। ফুটবলটা তো একটা ছোট, তো পৃথিবীটা আমাদের তো অনেক বড়, তো পৃথিবীর ক্ষেত্রে তো আরো বড় বড় হবে সেটা। তো সেরকমই ব্যাপারটা। নেক্সট আছে ল্যান্ডস্লাইড। কোনো জায়গায় যদি ল্যান্ডস্লাইড হয় বা ভূমিধস হয়, তো ভূমিধসের ফলে কি হয়, মানলাম এখানকার ভূমিগুলো ধসে এই জায়গায় পড়লো,
তো পড়ার ফলে অনেক সময় কি হয়, এই ভূমিটার উপর কিন্তু চাপ পড়ে, ফলে এটা অনেক সময় নিচু হয়ে যায় এবং পাশের অংশটা এরকম উঁচু হয়ে যায়, অর্থাৎ ভাঁজের তৈরি কিন্তু এভাবে হতে পারে। তারপরে আছে হিমবাহের গতি, অর্থাৎ যে জায়গায় এরকম হিমবাহটা নিচের দিকে নেমে আসে, তো নেমে আসার সময় হিমবাহটা কিন্তু ভূপৃষ্ঠের অর্থাৎ মাটির ওই জায়গাটায় কিন্তু চাপ প্রয়োগ করে, মানে ঠেলতে এরকম করে মানলাম এরকম এলোমেলো আছে, তো এই জায়গায় যদি কোনো হিমবাহ আসে তো এই অংশটাতে চাপ প্রয়োগ করবে, চাপ প্রয়োগ করলে কি হবে, অনেক সময় এর মধ্যেও এরকম ভাঁজের তৈরি হতে পারে। আরেকটা আছে হাইড্রেশন। তো হাইড্রেশন কি, যদি কোনো শীত প্রধান অঞ্চলে কোনো একটা শিলাস্তরের মধ্যে জল প্রবেশ করে এবং সেই জলটা যদি পরবর্তীকালে বরফে পরিণত হয়, তাহলে ভূপৃষ্ঠটা কিন্তু এরকম করে হালকা বেঁকে যায় এবং এভাবে বেঁকে গিয়ে কিন্তু ভাঁজের তৈরি করতে পারে। তারপরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত যে জায়গায় হয়, তো সেই যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হলে কি হবে, নিচ থেকে এসে এরকম করে ভূপৃষ্ঠে কিন্তু আঘাত করে, ফলে কিন্তু ভূপৃষ্ঠটা এরকম হালকা বেঁকে যায় এবং বেঁকে গিয়ে কিন্তু ভাঁজের তৈরি করে। তো এতগুলো কারণের ফলে কিন্তু ভাঁজ তৈরি হতে পারে। সিম্পলি খালি আমরা ওই বলি দুপাশ থেকে প্লেট পার্শ্ব চাপের ফলেই ভাঁজ তৈরি হয়, ওরকমটা কিন্তু নয়, ওগুলো ছাড়াও কিন্তু আরো অনেক কারণ আছে। ঠিক আছে, তো ওগুলো এখানে আবার ব্যাখ্যা করা আছে, আমি এগুলো আর বললাম না। নেক্সট আছে এবার মেকানিজম অফ ফোল্ডিং, অর্থাৎ ফোল্ড তৈরির আর কি প্রসেস গুলো কি কি এরকম বলা যেতে পারে। তো তিনটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে ফ্লেক্সার ফোল্ডিং, একটা হচ্ছে শিয়ার ফোল্ডিং, একটা হচ্ছে ফ্লো ফোল্ডিং। এগুলো কারণেরই মতো, কিন্তু এগুলো আছে বইটাতে দেখলাম বসুমাইতির, ওই জন্য বলে দিচ্ছে। তো প্রথমে আছে ফ্লেক্সার ফোল্ডিং। তো ফ্লেক্সার ফোল্ডিং যেটা আমি বললাম, যে যখন কোনো শিলাস্তরে এরকম দুপাশ থেকে চাপ প্রয়োগ করা হবে, তখন কি হবে, তখন শিলাস্তরটা কিন্তু এরকম করে বাঁকের তৈরি হবে, ঠিক আছে, বাঁক হবে। এবার এই বাঁকটা যখন বেশি হয়ে যাবে, তখন বলেছে যে উপরের অংশে এরকম বড় বড় ফাটল তৈরি হবে, ফাটলগুলো আরো বাড়বে, কারণ এরকম করে যখন চাপ দেওয়া হবে, দেখা যাচ্ছে কি এরকম যখন চাপ দেওয়া যাবে না, তখন এগুলো কিন্তু বাঁকের তৈরি হবে, মানে আর কি টানের ফলে ছিঁড়ে যাবে, ফাটল তৈরি হবে। তো এটা একটা ফ্লেক্সার ফোল্ডিং। ফ্লেক্সার ফোল্ডিং মূলত কাজ করে কি, দুপাশ থেকে পার্শ্ব চাপের ফলে, এটা যাতে মনে থাকে। নেক্সট আরেকটা প্রক্রিয়া বলেছে, যেটা হচ্ছে শিয়ার ফোল্ডিং। শিয়ার ফোল্ডিং, তো শিয়ার ফোল্ডিং মানে হচ্ছে ছিন্ন ভাঁজ সৃষ্টি প্রক্রিয়া। তো শিয়ার ফোল্ডিং কিভাবে কাজ করে, তো মানলাম এখানে একটা এরকম করে শিলাস্তর ছিল, শিলাস্তরটা এরকম অনেকগুলো অংশে বিভক্ত, ঠিক আছে। এবার এটা এক সময় কিন্তু এরকম সমান ছিল, সবটা সমান ছিল, কিন্তু কোনো কারণে শিলাস্তরে এরকম দুদিকে টানের হলো, মানে দুদিকে টানছে, ফাটল যে কারণে ঘটে, এর ফলে কি হলো, তার মধ্যে ফাটল ঘটলো। তো ফাটলের ফলে কোনো শিলাস্তর কি হলো, অনেক সময় কি হয়, নিচে বসে যায়, যেমন এটা নিচে বসে গেছে, এটাও সামান্য নিচে বসছে, কিন্তু এটা আবার ওই জায়গায় আছে, এটাও সামান্য নিচে বসছে, এটাও নিচে বসছে। তো এরকম কয়েকটা নিচে বসে যায়, কয়েকটা উপরে থাকে, এর ফলে গোটা সামগ্রিক প্রক্রিয়াটা দেখতে কিন্তু এরকম করে ভাঁজের মতো হয়ে যায়, মানে উঁচু নিচু হয়ে যায়, ঠিক আছে। তো এটাকে বলা হয় ছিন্ন ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া, বা এভাবেও কিন্তু একটা ভাঁজ তৈরি হতে পারে, ঠিক আছে। নেক্সট আরেকটা আছে, যে যখন কোনো একটা স্থানে প্রচন্ড তাপ থাকবে, তো তাপের ফলে যদি পদার্থগুলো গলে যায়, তো সেই গলিত পদার্থগুলো কিন্তু নিচের দিকে এরকম প্রবাহিত হবে, এবং প্রবাহিত হওয়ার সময় কোনো একটা অংশে এসে এরকম করে চাপ প্রয়োগ করবে, সেই চাপের ফলেও কিন্তু অনেক সময় এরকম উঁচু নিচু ভাঁজের তৈরি হতে পারে, যেটা আমি একটু আগেও বললাম। তো এরকম তিনটা এরকম এখানে ব্যাখ্যা করা আছে মেকানিজম অফ ফোল্ডিং বইয়ের মধ্যে, তাই আমি পড়িয়ে দিলাম। একটা হচ্ছে ফ্লেক্সার ফোল্ডিং। ফ্লেক্সার ফোল্ডিং মানে যে দুপাশে পার্শ্ব চাপের ফলে হয়, আর ছিন্ন ভাঁজ মূলত দুপাশে শিলাস্তর সরে যাওয়ার ফলে হয়, প্রথমে ছিন্ন হবে, তারপরে গোটা সামগ্রিক ব্যাপারটাই পুরো ভাঁজের মতো হয়ে যাবে। আর প্রবাহ ভাঁজ, ভাঁজ মানে হচ্ছে ওই যখন কোনো পদার্থ গলে গিয়ে প্রবাহিত হয়, সেই কারণে কিন্তু এই ভাঁজটা হতে পারে। এবার আমরা আসবো মেইন জিনিস, যেটা নাম হচ্ছে কম্পোনেন্ট অফ ফোল্ড, যেখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষা আসে। তো ভাঁজের কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট থাকে। এক নাম্বার হচ্ছে ঊর্ধ্বভঙ্গ বা অ্যান্টিক্লাইন। তো ঊর্ধ্বভঙ্গ কি, যে অংশটা এরকম উত্তাল হয়ে উপরের দিকে থাকে, তো ভাঁজ মানে তো এরকম উঁচু নিচু হবে, তো যে অংশটা উত্তাল হয়ে উপরের দিকে থাকে সেটাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ, ঠিক আছে। এর নতি পরস্পরের বিপরীত দিকে থাকে, নতিটা এখন বোঝা যাবে না, নতি মানে হচ্ছে এই যে কোণটা, একটা কোণ এদিকে থাকে, একটা কোণ ঠিক এর এদিকে থাকে। কেন্দ্রে থাকে প্রাচীন শিলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন্দ্রে থাকে প্রাচীন শিলা। তো ধরো এরকম একটা এই শিলাস্তরটা এরকম ছিল, এবার এই শিলাস্তরটা এরকম করে ধীরে ধীরে উঁচু হয়ে গেছে, ঠিক আছে। তো যখন এই যে উঁচু হলো, তার মানে কি এখনো যদি শিলাস্তরটা এরকম ধীরে ধীরে উঁচু হতে থাকে, যেমন হিমালয় পর্বতমালা যে উঁচু হচ্ছে, তো কি হচ্ছে, নিচের দিকে নবীন শিলাস্তর গুলো কিন্তু যোগ হচ্ছে, কিন্তু এই যে অংশটা আছে, এই অংশটা কিন্তু প্রথমে যে শিলাটা ছিল সেটাই কিন্তু এখনো উপরে আছে। এই জন্য বলা হয় যে ঊর্ধ্ববঙ্গের উপরে কিন্তু সবসময় প্রাচীন শিলা থাকে, ঊর্ধ্ববঙ্গের উপরে প্রাচীন শিলা থাকে। কিন্তু আমরা যদি অধবঙ্গ ধরি, অধবঙ্গ মানে এই যে অংশটা নিচু হয়ে থাকে সবাই জানে, তো কি হয়, এখানে প্রতিনিয়ত কিন্তু এরকম করে পাথর বা কোনো শিলা পড়তে থাকে, ফলে কি হচ্ছে, আজকে যে শিলাটা আছে কালকে হয়তো একটা অন্য শিলা উপরে গিয়ে জমা হচ্ছে,
অর্থাৎ অধভঙ্গের কেন্দ্রে থাকে নবীন শিলাস্তর আর ঊর্ধ্বভঙ্গের কেন্দ্রে থাকে প্রাচীন শিলাস্তর। এই কথাটা যাতে সবাই মনে রাখে। তো এই ছিল ঊর্ধ্বভঙ্গ। ঊর্ধ্বভঙ্গ মানে কি বললাম আমি, যেটা উত্তল হয়ে উপরের দিকে থাকে, এর উপরের দিকে থাকবে হচ্ছে নবীন শিলা এবং নিচের দিকে থাকবে হচ্ছে প্রাচীন শিলা। আর অধভঙ্গ যেটা আছে সেটা অবতল হয়ে অবস্থান করে, এর মধ্যে কেন্দ্রে থাকে কিন্তু নবীন শিলা। এটুকু যাতে সবাই মনে রাখে। এবার এই অ্যান্টিক্লাইন আর সিনক্লাইন যে শব্দ দুটো আছে, এটা আমরা অ্যাকচুয়ালি ক্ষুদ্র অর্থে ব্যবহার করি। ক্ষুদ্র অর্থে বলতে যখন ছোট জায়গায় এরকম ভাঁজ দেখা যাবে, যে উপরের অংশটাকে আমরা অ্যান্টিক্লাইন বললাম আর নিচের অংশটাকে আমরা সিনক্লাইন বললাম, এটাই যখন বৃহৎ অঞ্চল জুড়ে হবে, কোনো একটা মহাদেশ জুড়ে, ঠিক আছে, বা কোনো একটা বৃহৎ অঞ্চল জুড়ে হবে, তখন সেটাকে আবার একটু তার নামটা চেঞ্জ হয়ে যায়। তখন অ্যান্টিক্লাইনটার নাম হয়ে যায় জিও অ্যান্টিক্লাইন, আর সিনক্লাইনটার নাম হয়ে যায় জিও সিনক্লাইন। তো জিও শব্দের অর্থ পৃথিবী, তো পৃথিবী যেহেতু সমগ্রটাকে একত্রে পৃথিবী বলা হয়, সেই অর্থেই খালি কি জিও শব্দটা এখানে ব্যবহার করা হয়। তো এটা যাতে মনে থাকে, অ্যান্টিক্লাইন হচ্ছে একটা ছোট অর্থে ব্যবহার করা হয়, অর্থাৎ ছোট এলাকার ক্ষেত্রে। সেটাই যখন বড় এলাকার ক্ষেত্রে হবে তখন সেটার নাম হয়ে যাবে জিও অ্যান্টিক্লাইন। আর সিনক্লাইনটাও ছোট এলাকার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটাই যখন বৃহৎ এলাকার ক্ষেত্রে হবে সেটাই হলো জিও সিনক্লাইন। মানে সিনক্লাইন আর জিও সিনক্লাইনের মধ্যে পার্থক্য শুধু এটুকু জায়গায়, একটা ছোট এলাকার ক্ষেত্রে, একটা হচ্ছে বৃহৎ এলাকার ক্ষেত্রে। তারপরে আছে অ্যান্টিক্লাইনোরিয়াম, অর্থাৎ ঊর্ধ্বভঙ্গ ধারা। তো ঊর্ধ্বভঙ্গ ধারা হচ্ছে সিরিজ অফ অ্যান্টিক্লাইন, একে ইংলিশে বলা হয় সিরিজ অফ অ্যান্টিক্লাইন, অর্থাৎ অনেকগুলো অ্যান্টিক্লাইন মিলে যেটা তৈরি হয়। তো যেমন এই জায়গাটা আছে, তো এই জায়গাটা একটা ঊর্ধ্বভঙ্গ তৈরি হয়েছে, কিন্তু এই ঊর্ধ্বভঙ্গের মধ্যে আবার অনেকগুলো ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ আছে। তো যখন এরকম অনেকগুলো ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ মিলে, আমি একটা নিচের দিকে আঁকছি, এরকম এরকম করে অনেকগুলো মিলে যখন একটা বৃহদাকার ঊর্ধ্বভঙ্গ তৈরি হবে, গোটাটা একটা ঊর্ধ্বভঙ্গ তৈরি করেছে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যান্টিক্লাইনোরিয়াম, অর্থাৎ ঊর্ধ্বভঙ্গ ধারা। সেম এরকম যখন এরকম অনেকগুলো ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ মিলে একটা অনেকগুলো ছোট ছোট ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ মিলে একটা বৃহৎ আকারের ঊর্ধ্বভঙ্গ তৈরি করবে, অধভঙ্গ তৈরি করবে, তখন তাকে বলা হয় অধভঙ্গ ধারা বা সিনক্লাইনোরিয়াম। তাহলে অ্যান্টিক্লাইন মানে কি? অ্যান্টিক্লাইন মানে ছোট একটা এলাকা, এগুলো যখন অনেক বড় হয়ে হয়ে গোটাটা একটা আবার আলাদা রকম সিনক্লাইন তৈরি করবে, তখন তাকে বলা হয় অ্যান্টিক্লাইনোরিয়াম। ঠিক ওরকম অধভঙ্গ মানে একটা ছোট এলাকা, এবার এরকম অনেকগুলো ছোট বড় ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ মিলে যখন বৃহদাকার অধভঙ্গ তৈরি করবে, তখন তাকে বলা হয় সিনক্লাইনোরিয়াম। ঠিক আছে, নেক্সট এবার আছে ভাঁজ অক্ষ। তো অক্ষ কি? অক্ষ হচ্ছে যে জায়গায় ভাঁজটা সব থেকে বেশি বক্র পায়। আজকে আমি এই জন্য পেজটা রাখছি, কিছু কিছু জিনিস বুঝাতে আমার সুবিধা হবে, ঠিক আছে, বিশেষ করে আয়ামটা। তো মানলাম এটা একটা এরকম ছিল সেলাই স্তরটা, ঠিক আছে, এই সেলাই স্তরটা এরকম করে বেঁকে গেল। তো বেঁকে গেল, এবার বাঁকার ফলে কোন জায়গায় সব থেকে বেশি বেঁকেছে? এই জায়গাগুলোতে বেঁকেছে। তো এই জায়গাগুলো সব থেকে বেশি বক্রতা প্রাপ্ত হয়েছে। এবার এই পয়েন্টগুলোকে যুক্ত করি, যদি আমরা একটা লাইন, কাল্পনিক লাইন দ্বারা যুক্ত করি, তাহলে তাকেই বলা হয় ভাঁজের অক্ষ। তাহলে ভাঁজের অক্ষটা কি? ভাঁজের অক্ষ সিম্পলি সব থেকে বেশি বক্রতা প্রাপ্ত যুক্ত স্থানগুলোকে একটা কাল্পনিক রেখা দ্বারা যদি আমরা যুক্ত করি, তাহলে সেইটাকে বলা হয় ভাঁজের অক্ষ। বুঝা গেল? এই ভাঁজের অক্ষ আর হচ্ছে আয়ামটা প্রায় একই রকম, কিন্তু তাদের মানে সংজ্ঞার মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আমি বলে দিচ্ছি পরে। তো ভাঁজের অক্ষ, ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গের মধ্যে কোনো সরলরেখা কল্পনা করা হলে সেই রেখাকে ভাঁজের অক্ষ বলা হয়। তো এটা অনেক রকম ভাবে বলা যায়, যাই হোক। এই যে আবার হচ্ছে এরকম বললাম আমি, তো এই যে ভাঁজের, এটা তো আমার 3D হচ্ছে না আর কি, যাই হোক, এই জায়গাটায় সব থেকে বেশি বক্রতা প্রাপ্ত হয়েছে, তো এই লাইনটাকেই বলা হয় ভাঁজের অক্ষ। এবার এক্সিস প্লেন কি? তো ভাঁজের অক্ষ বরাবর যদি ভাঁজটাকে আমরা কেটে নিই, যেমন এই ভাঁজের অক্ষ বরাবর ভাঁজটাকে হলুদ একটা তল বরাবর আমরা কেটে নিয়েছি, তখন কি হবে? যে তলগুলো পড়ে থাকলো, মানে সিম্পলি এরকম করে কেটে নেওয়ার পর তো এরকম দুটো খণ্ড হবে, এই একটা অংশ আর এই দিকের এই অংশটা, এই দুটো অংশকে বলা হয় কিন্তু ভাঁজের অক্ষ। মানলাম এটা এরকম একটা আছে, ঠিক আছে, এবার এটাকে আমরা কি করলাম? এই বরাবর কেটে নিলাম, এই বরাবর এরকম করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার ফলে মানলাম এটা একটা টুকরো হয়ে গেল আলাদা, এরকম একটা আলাদা টুকরো হয়ে গেল, এদিকে একটা আলাদা টুকরো। তো এই যে অংশটা পড়ে থাকলো 3D, এই অংশটা যে পড়ে থাকলো, এটাই হলো ভাঁজের অক্ষতল। তো অক্ষতল কিছুই না, অক্ষ বরাবর ভাঁজকে কাটলে যে দুটা তল তৈরি হয় বা যে তল তৈরি হয়, সেই তলটাই হলো অক্ষতল। ঠিক আছে, এবার বাহু কি? তো অক্ষর দুপাশে
যে দুটা খণ্ড তৈরি হলো, বা অক্ষতলের দুপাশে তো দুটা খণ্ড তৈরি হয়, তো এই যে একটা খণ্ড, এই যে একটা খণ্ড, এই দুটা খণ্ডকে বলা হয় ভাঁজের বাহু। তো একটা ভাঁজে মূলত দুটা বাহু থাকে, মানে একটা ঊর্ধ্ববঙ্গকে যদি আমরা মাঝ বরাবর কাটি, কিংবা অধবঙ্গকেও যদি মাঝ বরাবর কাটি, তাহলে এরকম করে দুটা বাহু কিন্তু পাওয়া যায়। তো অক্ষতল, অক্ষরেখা কোনটা? সব থেকে বেশি বক্রতা প্রাপ্ত যুক্ত স্থানগুলোকে যোগ করলে যে রেখা পাওয়া গেল সেটা হলো অক্ষরেখা। এবং এই অক্ষরেখা কে যদি আমরা কাটি, তাহলে যে তল পাওয়া যায় সেই তলটাকে বলা হয় অক্ষতল। আর এই অক্ষরেখার দুপাশে যে দুটা বাহু তৈরি হয়, মানে খণ্ড তৈরি হয়, সেই খণ্ডগুলোকে বলা হয় ভাঁজের বাহু। নেক্সট এরপরে আছে ডিপ আর হচ্ছে আয়াম। তো ডিপ শব্দটার অর্থ হচ্ছে নতি, আর আয়াম শব্দের অর্থ হচ্ছে, আয়ামকে ইংরেজিতে স্ট্রাইক বলে, স্ট্রাইকের বাংলা অর্থ হচ্ছে আয়াম। তো ডিপ কি? তো মানলাম এরকম কোন একটা জায়গায় এরকম করে ভাঁজ তৈরি হয়েছে। এবার এই যে শিলা স্তরটা ছিল, এই শিলা স্তরটা আগে এরকম করে সমান ছিল, ঠিক আছে? এই সমান শিলা স্তরটাই কিন্তু এখন কি হয়েছে, এরকম করে উঁচু নিচু হয়ে গেছে। তো এই যে শিলা স্তরটা নিচু হয়ে গেছে, তো আমরা যদি এরকম করে ধরে নিলাম যে এই তলটা তো আগে এরকম ছিল, তো একটা অনুভূমিক কাল্পনিক তল কল্পনা করি, যেখানে একটা কাল্পনিক তল ছিল। এই তল থেকে এই অংশ, যে অংশটা নিচের দিকে এরকম বেঁকে গেছে, মানে ভাঁজের বাহুটা, সিম্পল কথা, এই ভাঁজের বাহুটা কাল্পনিক অনুভূমিক তলের সঙ্গে যে কোণে নত থাকে, সেই কোণটাকে বলা হয় নতি। মানে সিম্পলি মানলাম এটা আমার এরকম একটা ভাঁজ, ঠিক আছে? এরকম আগে ছিল শিলা স্তরটা, দেখা যাচ্ছে কি এখানে? দেখা না গেল? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো এরকম করে একটা সমান ছিল শিলা স্তরটা, এবার এটাই তো এরকম করে ভাঁজ হয়ে গেল। তো যখন ভাঁজ হয়ে গেল, তখন যদি আমরা এই তলটাকে, এই অংশটাকে একটা কাল্পনিক অনুভূমিক তল কল্পনা করি, মানলাম এটাই হচ্ছে এরকম, ঠিক আছে? এরকম কাল্পনিক অনুভূমিক তল। তো এই যে তলটা আর এই অংশটার মধ্যে যে কোণটা তৈরি হলো এই জায়গাটা, ঠিক আছে, সেই কোণটাকেই বলা হয় নতি। তাহলে কাল্পনিক অনুভূমিক তলের সঙ্গে ভাঁজের বাহু বা ভাঁজের অক্ষ, যেভাবে বলা যায়, যে কোণ উৎপন্ন করে, সেই কোণটাকে বলা হয় নতি, ঠিক আছে? এই নতিকে একটা যন্ত্র দ্বারা ইয়ে করা হয়, মাপা হয়, ক্লাইনোমিটার। আর একটা যন্ত্র আছে যেটা হচ্ছে বলা হয় ব্রুটন বা সার্ভেহর কম্পাস, যেটাকে অনেক সময় এস রে কম্পাসও বলা হয়। এস রে কম্পাস, বাংলা কিছু কিছু বইয়ে থাকে এটা লেখা যে এস রে কম্পাস। এস রে কম্পাস বলতে অ্যাকচুয়ালি সার্ভেহর কম্পাস, ঠিক আছে? এরকম দুটা যন্ত্র দ্বারা কিন্তু এই নতির পরিমাণটা মেজার করা হয়। তো নতি আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে ট্রু নতি, একটা হচ্ছে আপাত নতি। তো নতির মান যদি 90 ডিগ্রি হয়, সিম্পলি যদি বলতে যাই আমরা, তো সেটাকে বলা হয় ট্রু ট্রু নতি। আর 90 ডিগ্রি থেকে কম হলে সেটাই হলো অ্যাপারেন্ট ডিপ। এটুকু মনে রাখলে যথেষ্ট, ঠিক আছে? অ্যাপারেন্ট ডিপের মান সর্বদা প্রকৃত নদীর থেকে কম হয়। নেক্সট আছে আয়াম। তাহলে আয়াম কি? আয়াম হচ্ছে একটা রেখা। আমি একটু আগে বললাম যে আয়াম কিন্তু অনেক সময় অ্যাক্সিসের সঙ্গে মিলে যায়, অর্থাৎ ভাঁজের যে অক্ষরেখা যেটা বলে, ঠিক আছে, সে তার সঙ্গে কিন্তু মিলে যায়। তো এটার সংজ্ঞাটা অ্যাকচুয়ালি এরকম, যে এই যে ভাঁজটা বাঁকলো, আর এখানে একটা আমি কি বললাম, যেরকম কাল্পনিক অনুভূমিক তল আছে, তো এই কাল্পনিক অনুভূমিক তলটা, এই যে কাল্পনিক অনুভূমিক তলটা গিয়ে এখানে তো টাচ হলো, তো টাচ কোন বরাবর হলো? তো আমি এটা ঘুরাই দিচ্ছি, এই বরাবর টাচ হলো, এই বরাবর টাচ হলে সুতরাং এখানে একটা রেখা তৈরি হলো। এই যে রেখাটা তৈরি হলো, সেই রেখাটাই কিন্তু হচ্ছে আয়াম। এই জন্য আয়াম থেকে একটা কোশ্চিন আছে পরীক্ষায়, বলছি আমি তার আগে আরেকবার এখানে বোঝানোর চেষ্টা করি। মানলাম একটা শিলাস্তর এরকম করে সোজা ছিল, প্রায় সোজা, এবার এই শিলাস্তরটা এরকম করে বেঁকে গেল। তো আমরা কি করলাম, যে ধরে নিলাম যে এটা একটা কাল্পনিক তল আছে, তো এই তলটা গিয়ে কোথায় টাচ হবে? এই জায়গাটায় টাচ হবে যদি এটা 3D আমরা কল্পনা করি, তাহলে এই যে রেখাটা তৈরি হলো, এই যে রেখাটা তৈরি হলো, অর্থাৎ কাল্পনিক অনুভূমিক তল ভাঁজের বাহুর সঙ্গে যে রেখা বরাবর মিলিত হয়, তো সেই রেখাটাকে বলা হয় আয়াম। এবার আয়াম, এরকম পরীক্ষা আসে যে আয়াম যদি পরীক্ষায় কোনোদিন আসে যে এর মধ্যে কোনটা দিক নির্দেশ করে, তাহলে কিন্তু অ্যান্সার হয় আয়াম। তো আয়াম শব্দ সর্বদা কি দেখায়? ডিরেকশন দেখায়। কিসের ডিরেকশন দেখায়? তো কাল্পনিক অনুভূমিক তল, আমরা তো বললাম যে কাল্পনিক অনুভূমিক তলের সঙ্গে ভাঁজের বাহু যেখানে মিলিত হবে, বা ভাঁজের অক্ষ যে জায়গায় মিলিত হবে, ঠিক আছে? তো কাল্পনিক অনুভূমিক তল আমরা কেন কল্পনা করছি? তলটাকে কাল্পনিক কেন বলছি, কল্পনা কেন করছি? বিকজ এইদিকে ভাঁজটা হয়েছে। তো যেহেতু যেদিকে ভাঁজটা হয়েছে সেদিকে এটা করা হয়, তো সুতরাং আমরা আয়াম দ্বারা এটুকু বুঝতে পারি যে কোন দিকে ভাঁজ হয়েছে। তো এটাকে একটা দিক দিক নির্দেশ করে, ওই জন্য কিন্তু এটাকে, এটা পরীক্ষা অনেক সময় আসে যে এর মধ্যে কোনটা ডিরেকশন নির্দেশ করে। তো আয়াম কিন্তু সর্বদা ডিরেকশন নির্দেশ করে, এবং একে কিন্তু কিমিতে প্রকাশ করা হয়। ওটাকে যেমন ডিগ্রিতে প্রকাশ করা হয়, এবং ওটা দুটো যন্ত্র দ্বারা মেজার করা হয়, ক্লাইনোমিটার আর সার্ভেয়র কম্পাস দ্বারা। এটা কিন্তু সেরকম কোনো ইনস্ট্রুমেন্ট নেই পারফেক্টলি, কিন্তু এটা কিন্তু দিক নির্দেশ করে, এটা যাতে মনে থাকে।
ঠিক আছে, এই ছবিগুলোতে ঠিকঠাক করে বোঝা যাবে না, মানে যেরকম আমি বুঝাতে চাইছি ওরকম করে ডায়াগ্রাম পেলাম না, ঠিক আছে। তুতি আর ভাঁজ ক্লাসটা অফলাইনে পড়ালো বেশি মজা। নেক্সট, এবার আছে গ্রন্থি বিন্দু, গ্রন্থি রেখা, গ্রন্থি বলয়। তো ঘুরে ফিরে একই জিনিস। গ্রন্থি বিন্দু বলতে ভাঁজের সব থেকে বেশি বক্রতা প্রাপ্ত বিন্দুগুলোকে গ্রন্থি বিন্দু বলা হয়। এবার এই গ্রন্থি বিন্দুগুলোকে যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটা হচ্ছে গ্রন্থি রেখা। তো অনেক সময় এই গ্রন্থি বিন্দুগুলো একটা রেখা বরাবর না থাকে, একটা জোন করে থাকে এরকম অঞ্চল বরাবর, যে এই অঞ্চলটা সব থেকে বেশি বক্রতা প্রাপ্ত হয়েছে, তখন তাকে বলা হয় গ্রন্থি বলয়। তো গ্রন্থি রেখা আর ভাঁজের অক্ষ, অক্ষরেখা আর কি, দুটা কিন্তু একই জিনিস, ঠিক আছে, তাহলে নাম আলাদা আলাদা দিয়েছে তাই। নেক্সট আছে শীর্ষবিন্দু আর পাদবিন্দু। শীর্ষবিন্দুকে বলা হয় ক্রেস্ট পয়েন্ট আর পাদবিন্দুকে বলা হয় ট্রাফ পয়েন্ট। তো শীর্ষবিন্দু বলতে ভাঁজের যে বিন্দুটা সব থেকে উপরের দিকে থাকে, যে অংশটা, এরকম করে মানলাম একটা ভাঁজ হয়েছে, তো এই অংশটা সব থেকে উপরে থাকে, তো এটা হলো শীর্ষবিন্দু। আর যেটা নিচের দিকে সবার থাকে সেটা হলো পাদবিন্দু। তো এই ছিল কতগুলো কম্পোনেন্ট। কি কি বললাম তাহলে আমরা? প্রথমে পড়লাম ঊর্ধ্বভঙ্গ। তো ঊর্ধ্বভঙ্গ কি উত্তল হয়ে উপরের দিকে থাকে, কেন্দ্রে প্রাচীন শিলা থাকে, খুব ইম্পর্টেন্ট। অধভঙ্গ এবং অবতল হয়ে থাকে, কেন্দ্রে নবীন শিলা থাকে। গেল। এবার অনেকগুলো এরকম ঊর্ধ্বভঙ্গ এরকম মিলে 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 যখন একটা বৃহদাকার ঊর্ধ্বভঙ্গ তৈরি করে, তখন তাকে বলা হয় ঊর্ধ্বভঙ্গ ধারা। সেম এরকম অনেকগুলো মিলে যখন একটা বৃহদাকার অধভঙ্গ তৈরি করে, তখন তাকে বলা হয় অধভঙ্গ ধারা। ঠিক আছে, তারপর আছে ভাঁজের অক্ষ। তো ভাঁজের সব থেকে বক্রতা প্রাপ্ত বিন্দুগুলোকে যোগ করলে, আমরা যোগ করলাম ভাঁজের সব থেকে বক্রতা প্রাপ্ত বিন্দুগুলোকে যোগ করলাম, যেগুলোকে হিঞ্জ পয়েন্ট বলা হয়, সেগুলোকে যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটা উপরে হচ্ছে ইয়েতেও হবে, মানে অ্যান্টিক্লাইনেও হবে, সিনক্লাইনেও হবে, অর্থাৎ ঊর্ধ্বভঙ্গেও হবে, অধভঙ্গেও কিন্তু এটা হয়। তো এরকম এই জায়গাটা, সেটাই হলো কিন্তু এক্সিস পয়েন্ট, এক্সিস আর কি, অক্ষরেখা। ঠিক আছে, এই অক্ষরেখা বরাবর কোনো ভাঁজকে যদি আমরা কাটি, তাহলে একটা তল পাওয়া যায়, প্লেন পাওয়া যায়, সেই প্লেনটাকে কিন্তু বলা হয় অক্ষতল। এবার অক্ষতলের দুপাশে দুটো খণ্ড যে তৈরি হলো, বা অক্ষরেখার দুপাশের যে দুটো খণ্ড, সেটাকে বলা হয় বাহু বা লিম্ব। ঠিক আছে, তারপরে ডিপ তো আমি বললামই যে এই যে এটা এরকম ছিল আগে, এই জায়গায় হচ্ছে এটা ডিপ, আর এই তলটা এসে এর সঙ্গে মিলিত হলো, সুতরাং এই রেখাটা, এই রেখাটাকে বলা হয় আবার স্ট্রাইক বা আয়ন। ব্যাস, এগুলো জিনিস মনে রাখলে হবে। এবার আমরা আসবো ফোল্ডের শ্রেণী বিভাগ। তো ভাঁজের শ্রেণী বিভাগ বাংলা বইগুলো তো অনেক থাকে, কিন্তু সেগুলো পরীক্ষা আসে না। এগুলো মেইনলি 10টা পয়েন্ট আছে, এই 10টা পয়েন্টই পরীক্ষায় আসে। এক হচ্ছে সিমেট্রিক্যাল ফোল্ড বা প্রতিসম ভাঁজ, অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড, মনোক্লাইনাল ফোল্ড, আইসোক্লাইনাল ফোল্ড, রিকাম্বেন্ট ফোল্ড, ওভারথ্রাস্ট ফোল্ড, প্লাঞ্চ ফোল্ড, ফ্যান ফোল্ড, ওপেন ফোল্ড আর ক্লোজ ফোল্ড। তো প্রথমে আমরা প্রতিসম ভাঁজ থেকে শুরু করি, যার ইংরেজি হচ্ছে সিমেট্রিক্যাল ফোল্ড। তো সিমেট্রিক্যাল কথার অর্থ কি? সমান। অর্থাৎ যখন কোনো ভাঁজের দুটা বাহু প্রায় সমান হয়, দুটা বাহু কি হয়? প্রায় সমান হয়। যেমন এটা যদি আমরা দেখি, তাহলে এই দিকের যে বাহুর লেন্থটা আর এই দিকের বাহুর লেন্থটা প্রায় সমান। তাছাড়া এর যে কৌণিক মানটা, এর কৌণিক মানটাও কিন্তু প্রায় সমান। এরকম যখন দুটা ভাঁজের বাহু প্রায় প্রত্যেকটা দিক দিয়ে সমান হবে, তখন তাকে বলা হয় সিমেট্রিক্যাল ফোল্ড বা প্রতিসম ভাঁজ। এখানে লেখা আছে যে ভাঁজের দুটি বাহু সমানভাবে বেঁকে এবং অনুভূমিক তলের সঙ্গে প্রায় সমান কোণে হেলে থাকে, তখন তাকে প্রতিসম ভাঁজ বলে। ঠিক আছে, এই ভাঁজগুলো সাধারণত উন্মুক্ত হয়। তো উন্মুক্ত কাকে বলে? যে ভাঁজটা অনেকটা এরকম করে খোলা হয়। ঠিক আছে, আর বদ্ধ ভাঁজ কাকে বলে? যে ভাঁজটা খুব কাছাকাছি হবে এরকম। তো এই ভাঁজগুলো সাধারণত উন্মুক্ত হয়, অর্থাৎ ওপেন হয়। উন্মুক্ত ভাঁজ করবো একটু পরে আমরা। আর ঊর্ধ্বমুখী এই জন্য বলেছে কারণ এগুলো বেশিরভাগ এরকম ঊর্ধ্বভঙ্গ হয়ে থাকে। ঠিক আছে, সুইজারল্যান্ডের জুরা পর্বতমালায় এই ধরনের দেখা যায়, এছাড়া ইরানের জাগ্রস পর্বতমালাতেও কিন্তু এই প্রতিসম ভাঁজ দেখা যায়। উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট। এবার আছে অপ্রতিসম ভাঁজ। তাহলে অপ্রতিসম ভাঁজ কি? ঠিক প্রতিসম ভাঁজের উল্টা। অর্থাৎ যখন ভাঁজের দুটা বাহু কোনো দিক দিয়ে সমান হবে না, এমনকি তাদের মধ্যেকার যে কোণটা, সেই কোণটাও কিন্তু তখন সমান হবে না, তখন কিন্তু এরকম অপ্রতিসম ভাঁজ তৈরি হয়। ঠিক আছে, তো এই ভাঁজগুলো কখন তৈরি হয়? যদি কোনো শিলাই স্তরে দুই দিক থেকে প্রায় সমান চাপ প্রয়োগ করে, মানলাম এই দিক থেকে যে চাপটা দিচ্ছে আর এই দিক থেকে যে চাপটা দিচ্ছে, এই চাপটা প্রায় সমান, তখন কি হবে? তখন শিলাই স্তরটা কি সমানভাবে বাঁকবে, তখন কিন্তু প্রতিসম ভাঁজ তৈরি হবে। কিন্তু মানলাম একদিকে কম চাপ দিচ্ছে আর একদিকে বেশি চাপ দিচ্ছে, তাহলে কি হবে? শিলাটা একদিকে এরকম করে হেলে যাবে, তো তখন কিন্তু অপ্রতিসম ভাঁজ তৈরি হবে। তাহলে এটুকু মনে রাখতে হবে যে যেখানে দুই দিকের চাপটা প্রায় সমান থাকে, সেক্ষেত্রে সিমেট্রিক্যাল ফোল্ড বা প্রতিসম ভাঁজ তৈরি হয়। যেখানে দুদিকের চাপ প্রায় সমান থাকে না, সেখানে কিন্তু অপ্রতিসম ভাঁজ বা অ্যাসিমেট্রিক্যাল ফোল্ড তৈরি হয়। ঠিক আছে, নেক্সট। তো এটাই বললাম, সিমেট্রিক্যাল অ্যাসিমেট্রিক্যাল দেখলে যে এখানে কোণের পরিমাণটা সমান, ভাঁজের বাহুগুলোর দৈর্ঘ্য সমান, ঠিক আছে, সবকিছু প্রায় সমান। আর এখানে কিন্তু কোনোটাই সমান নয়, একদিকে বেশি কৌণিক মান থাকে, একদিকে কম থাকে, একদিকে বেশি ঝুঁকে থাকে ভাঁজটা। এই ভাঁজটাকে যদি আমরা দেখি, তাহলে এই ভাঁজটা কেন এদিকে ঝুঁকে গেছে, এইদিকে কেন ঝুঁকে গেছে? এইদিকে
কারণ এদিক থেকে বেশি চাপ প্রয়োগ হয়েছে। ঠিক আছে, বাস্তবে কিন্তু এটা একটা কোশ্চিন যে বাস্তবে কোন ভাঁজটার পরিমাণ বেশি দেখা যায়, সিমেট্রিক্যাল নাকি অ্যাসিমেট্রিক্যাল। তো অ্যান্সার হবে অ্যাসিমেট্রিক্যাল, এটাই কিন্তু সব থেকে বেশি দেখা যায়। এই ধরনের ভাঁজগুলো কিন্তু দেখা যায় না সচরাচর। এবার আছে একনত ভাঁজ। একনত ভাঁজ হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল ভাঁজের একটা অ্যাডভান্স ভার্সন বলা যায়। ঠিক আছে, যখন কোনো সেলাই স্তরে একদিক থেকেই খালি চাপ প্রয়োগ হবে, একদিক থেকে কোনো চাপ হবে না, তখন সেলাই স্তরটা কি হবে, একদিক থেকে প্রচুর বাঁক নিয়ে নেবে আর একদিকটা এরকম থেকে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই দিক থেকে প্রচুর চাপ প্রয়োগ হচ্ছে, তখন সেই ভাঁজটাকে বলা হয় একনত ভাঁজ, অর্থাৎ ভাঁজটা পুরোপুরি একদিকে নত হয়ে থাকবে, যেমন এখানে ডায়াগ্রামটা দেওয়া আছে। ঠিক আছে, আর এই ধরনের ভাঁজগুলো কিন্তু অনেক সময় উল্লম্ব শক্তি বা ভূ আন্দোলনের ফলেও সৃষ্টি হতে পারে। মানলাম এই জায়গায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত এসে ধাক্কা দিল, তখন এটা অটোমেটিক উঁচু হয়ে গেছে, অথচ এটা কিন্তু যেরকম ছিল সেরকমই আছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ভাঁজটা তৈরি হতে পারে। তাহলে পরীক্ষা অনেক সময় আসতে পারে যে কোন ভাঁজটা উল্লম্ব শক্তি দ্বারাও তৈরি হতে পারে, তাহলে অ্যান্সার কিন্তু হবে মনোক্লাইন। ঠিক আছে, এছাড়া যদি এদিক থেকে পার্শ্ব চাপ যদি একদিক থেকে সব থেকে প্রচুর দিচ্ছে, একদিকে মানে অসম অনুভূমিক সংকোচন বল, একদিক থেকে প্রচুর চাপ দিচ্ছে আর একদিকে কোনো চাপই নেই, সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বললাম যে অপ্রতিসম ভাঁজের এটা একটা অ্যাডভান্স ভার্সন, সেটা হলো মনোক্লাইনাল ফোল্ড। নেক্সট আছে সমপ্রবণ ভাঁজ আর হচ্ছে সাইতোভাঁজ। সমপ্রবণ ভাঁজের বাংলা ইংরেজি শব্দ হচ্ছে আইসোক্লাইন। বাংলাগুলোর থেকে ইংরেজিগুলো মনে রাখলে বেশি সুবিধা হবে। ঠিক আছে, বাংলাগুলো কিন্তু কনফিউশন করে দেবে। এটাকে আবার ওভারফোল্ড বলা হয়, মানে দুটা প্রায় একই রকম। তো কি আছে, কোনো ভাঁজ একদিকে বেশি চাপের ফলে হেলে পড়ে এবং ভাঁজের দুটি বাহুই একই দিকে ঢালু হয়ে থাকে, তখন তাকে আইসোক্লাইন বলে। মানে যেমন যদি আমরা এই ফোল্ডটাকে দেখি, তাহলে এই ফোল্ডটাকে একদিক থেকে বেশি চাপ প্রয়োগ হচ্ছে, অনেকে এটার সঙ্গে এটাকে গুলাই ফেলবে, মানে আইসোক্লাইনটা আর এটার ক্ষেত্রে গুলাই যাবে। আইসোক্লাইনের পরই হচ্ছে সরি মনোক্লাইনের পরই হচ্ছে আইসোক্লাইন, এরকম ভাবতে হবে। ঠিক আছে, তো কি হলো, একদিক থেকে প্রচুর চাপ প্রয়োগ হচ্ছে, প্রচুর চাপ প্রয়োগ হচ্ছে, এর ফলে প্রচুর চাপ প্রয়োগের ফলে কি শিলাটা একদম একদিকে বেঁকে গেছে, প্রচুর বেঁকে গেছে একদিকে, তখন কিন্তু এই ধরনের ভাঁজ তৈরি হতে পারে। ঠিক আছে, সমপ্রবণ বা আইসোক্লাইনাল ভাঁজ হতে পারে, একদিক থেকে যদি প্রচুর বেঁকে যায়, অর্থাৎ ভাঁজটা পুরোপুরি এরকম বেঁকে যাবে। এবার তাও যদি না থামে, অর্থাৎ তাও দেখা গেল ওইদিকে চাপটা বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে, তখন শেষ পর্যন্ত কি হবে, একটা ভাঁজ আর একটা ভাঁজের উপর এরকম করে একদম বেঁকে যাবে, এরকম করে বেঁকে গিয়ে উল্টে যাবে এরকম, তখন সেটাকে বলা হয় সাইত ভাঁজ বা রিকাম্বেন্ট ফোল্ড। এক্ষেত্রে কি হয়, একটা বাহুর উপর আরেকটা বাহু এরকম করে উপরে উঠে যায় এবং তারা পরস্পর অনুভূমিক ভাবে অবস্থান করে, দুটা ভাঁজের বাহু অনুভূমিক ভাবে অবস্থান করে। এই দুটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, এই দুটার মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্যটা এখানে লেখা আছে হয়তো, এই যে এইটা বাহু বাহু পরস্পরের সমান্তরাল হয়, এখানেও কিন্তু বাহুটা পরস্পরের সমান্তরাল হয়, যে এরকম করে যদি আমি দিয়ে দিই, তো এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, কিন্তু অনুভূমিক নয়। এখানে যেমন একদম অনুভূমিক হয়ে গেছে, একটা আরেকটার উপর উঠে গেছে, এইরকম কিন্তু হবে না। যদি অনুভূমিক হয়ে যায় তখন তাকে সাহিত্য ভাঁজ বলবো। ঠিক আছে, তাহলে যদি আমরা সিম্পলি বলতে যাই, তাহলে আমাদের বলতে হবে সবার প্রথমে যে ভাঁজটা তৈরি হয়, পরস্পর কিন্তু রিলেশন, সবার প্রথমে ভাঁজ তৈরি হয় প্রতিসম ভাঁজ, যেখানে দুদিক থেকে প্রায় সমান চাপ প্রয়োগ হচ্ছিল। তারপরে হচ্ছে অপ্রতিসম ভাঁজ। অপ্রতিসম ভাঁজ কখন তৈরি হলো, যখন একদিক থেকে বেশি চাপ হলো, একদিক থেকে কম চাপ হলো। তারপরে তৈরি হলো মোনোক্লাইনাল ফোল্ড, অর্থাৎ একনত ভাঁজ, যেখানে কি হলো, একদিক থেকে অত্যাধিক চাপ হলো আর একদিক থেকে চাপই নাই বললে চলে। কিংবা এই ভাঁজের ক্ষেত্রে এরকমও হতে পারে যে একদিকে কোনো উল্লম্ব শক্তি কাজ করেছে, যে কারণে ভাঁজটা অনেক উঁচু হয়ে গেছে, একনত ভাঁজ। তারপরে কি হলো, এই একদিকের ভাঁজটাই চাপটা যদি আরো বেশি হয়ে যায়, তখন কিন্তু এরকম আইসোক্লাইনাল ফোল্ড তৈরি হলো, অর্থাৎ সমপ্রবণ ভাঁজ তৈরি হলো। ঠিক আছে, আর যদি এরকম হয় তারপরে যে এই চাপটা আরো বেশি হচ্ছে আরো বেশি হচ্ছে, তখন কিন্তু এরকম রিকাম্বেন্ট ফোল্ড তৈরি হয়ে যায়, অর্থাৎ সাহিত্য ভাঁজ তৈরি হয়ে যায়। ঠিক আছে, সাহিত্য ভাঁজে একটা ভাঁজ আর একটা ভাঁজের উপর প্রায় সমান্তরালে কিন্তু অবস্থান করে, এটুকু যাতে মনে থাকে। ঠিক আছে, এবং এই সাহিত্য ভাঁজের পরও যদি চাপটা এরকম একদিক থেকে হতেই থাকে হতেই থাকে হতেই থাকে, তখন কিন্তু কি হবে, একটা খণ্ড আর একটা খণ্ডের এরকম ভেঙে গিয়ে একে অপরের উপরে উঠে যাবে। অর্থাৎ একটা সময় তো এরকম ছিল, এবার কি হবে, এবার ভাঁজটা এরকম হয়ে যাবে আর কি। ঠিক আছে, এরকম হয়ে যাবে, মানে পরস্পর থেকে তারা আলাদা হয়ে গেছে এবং একটা খণ্ড আর একটা খণ্ডের উপরে উঠে গেছে, ফাটলের সৃষ্টি হবে মাঝখানে আর কি, তখন তাকে বলা হয় উদ্ঘট্ট ভাঁজ বা ওভার থ্রাস্ট ফোল্ড। ওভার থ্রাস্ট ফোল্ড, তো ওভার থ্রাস্ট ফোল্ডটা অ্যাকচুয়ালি তখন হবে, থ্রাস্ট শব্দের অর্থ চ্যুতি, যখন ফাটল বা চ্যুতি তৈরি হবে এর মধ্যে। ঠিক আছে, অর্থাৎ একদিক থেকে চাপ হতে হতে একটা সময় ফেটে যাবে, ফেটে গিয়ে একটা আরেকটার উপর উঠে এরকম করে থেকে যাবে, তখন তাকে বলা হয় উদ্ঘট্ট ভাঁজ। নেক্সট, তো এটা যদি আমরা দেখি একবার, যে প্রথমে তৈরি হলো সিমেট্রিক্যাল ফোল্ড, তারপরে অ্যাসিমেট্রিক্যাল, তারপরে ওভার ফোল্ড, রিকাম্বেন্ট ফোল্ড, এবং লাস্টে হলো থ্রাস্ট ফোল্ড, তারপরে কিন্তু হচ্ছে থ্রাস্ট ফোল্ড।
ওটাই এখানে দেওয়া আছে। এবার একটা আছে প্লাঞ্চ ফোল্ড। প্লাঞ্চ মানে হচ্ছে ঝুঁকে যাবে, যখন কোনো ভাঁজটা একটা দিকে ঝুঁকে যাবে। যেমন এইটা দেখে আর এটা দেখে কি মনে হচ্ছিল যে এটা একটু মনে হচ্ছে এরকম করে, এরকম সোজা না থেকে একটু বেঁকে গেছে না, এরকম হেলে আছে। তো যখন কোনো ভাঁজ এরকম করে হেলে যাবে তখন সেই ভাঁজগুলোকে বলা হয় প্লাঞ্চ ফল। তো অনুভূমিকের সমান্তরালে না থেকে কাত বা ঢালু হয়ে থাকে, অর্থাৎ একদিকে এরকম ঝুঁকে থাকবে, তখন সেটাকে বলা হয় প্লাঞ্চ ফল। তো মনে রাখতে হবে যে যদি কোনো ভাঁজ এরকম একদিকে ঝুঁকে থাকে তো সেই ধরনের ভাঁজগুলোকে সচরাচর প্লাঞ্চ ফোল্ড বলা হয়ে থাকে। এটাও একটা বোঝা যাচ্ছে ছবিটা, এটা সব থেকে ভালো বোঝা যাচ্ছে। নেক্সট, তো এগুলার খালি কনসেপ্ট গুলো বুঝতে হবে আর উদাহরণ যেগুলো দেওয়া আছে উদাহরণগুলো বুঝতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে, এখান থেকে বেশি ডিপলি কোশ্চেন হয় না। এবার একটা আছে ফ্যান ফোল্ড। তো ফ্যান ফোল্ড কি, দেখা গেল কোন একটা এরকম করে শিলা স্তর আছে, শিলা স্তর আছে। এবার এই শিলা স্তরের নিচের দিকে প্রবল পার্শ্বচাপ হচ্ছে, নিচের দিকে হচ্ছে, উপরের দিকে কিন্তু হচ্ছে না। তখন শিলাটা কি হবে, এরকম করে কিন্তু বেঁকে যাবে, এরকম করে বেঁকে যাবে, ঠিক আছে, ছত্রাকের মতো। তখন সেটা দেখতে অনেকটা ফ্যানের মতো হবে, হাত পাখার মতো, এই যে এরকম হবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু তখন তাকে আমরা ছত্রাকার ফোল্ড বা ফ্যান ফোল্ড বলে থাকবো, ঠিক আছে। যেমন আলস পর্বতে এই ধরনের ফোল্ড দেখা যায়, এটা পাখার মতো হবে, এরকম হাত পাখার মতো আর কি, বা টেবিল ফ্যানের মতো আর কি অনেকটা হবে। নেক্সট এবার আছে মুক্ত ভাঁজ আর বদ্ধ ভাঁজ। তো মুক্ত ভাঁজ মানে কি, যখন ভাঁজটা এরকম করে মুক্ত হয়ে থাকবে দুই দিকে, মানে একদায় তারা এরকম অনেক দূরে দূরে থাকবে, তখন সেটা মুক্ত ভাঁজ। আর যখন ভাঁজটা এরকম একদম কাছাকাছি থাকবে দুটা বাহু, যেমন এখানে দুটা বাহু কাছাকাছি আছে, তখন সেটাকে বলা হয় বদ্ধ ভাঁজ বা ক্লোজ ফোল্ড। তো এইখানে ডিগ্রিটার পরিমাণটা খুব ইম্পর্টেন্ট, যে ভাঁজে দুটি বাহুর মধ্যবর্তী কোণের মান 90 থেকে 180 ডিগ্রি, 90 থেকে 180 ডিগ্রির মধ্যে থাকে, তখন তাকে ওপেন ফোল্ড বা মুক্ত ভাঁজ বলে, ঠিক আছে। অর্থাৎ বাহু দুটি স্থূল কোণে থাকবে, ইংলিশ শব্দটা খুব ইম্পর্টেন্ট। যদি বাহুগুলি স্থূল কোণে থাকে তখন তাকে মুক্ত ভাঁজ বলা হয়, আর যদি সূক্ষ্ম কোণে থাকে অর্থাৎ 90 ডিগ্রি কম কোণে থাকে তখন তাকে বলা হয় বদ্ধ ভাঁজ। যেমন এটা কিন্তু বদ্ধ ভাঁজ, সরি এটা হচ্ছে বদ্ধ ভাঁজ, এটা হচ্ছে কিন্তু মুক্ত ভাঁজ, এটা কিন্তু অনেকটা দূরে আছে, এই ভাঁজটা কিন্তু খুব কাছাকাছি। তো এখানকার যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটা কিন্তু মনে রাখতে হবে। সূক্ষ্ম কোণ বা 90 ডিগ্রির কম হলে বদ্ধ ভাঁজ তৈরি হবে, বদ্ধ ভাঁজ বলবো তাকে আমরা। আর স্থূল কোণ বা 90 থেকে 180 ডিগ্রির মধ্যে মান হলে তখন তাকে আমরা ওপেন ফোল্ড বলে থাকবো বা মুক্ত ভাঁজ বলে থাকবো। এই ছিল 10টা ফোল্ডের টাইপ, এগুলো থেকেই সচরাচর পরীক্ষার কোশ্চিন আসে, আরো কয়েকটা আছে ওগুলো থেকে সেরকম কোশ্চিন আসে না, ওই জন্য ওগুলো আমি আর দিইনি এখানে, ঠিক আছে। তো এই 10টা, এবার আরেকটা টপিক বাকি আছে আমাদের, যেটা হচ্ছে রেজাল্টেন্ট ল্যান্ডফর্ম। এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চিন আসে। তো একটা হচ্ছে ভঙ্গিল পর্বতের গঠন। তো আমরা কি জানি যে এই ভাঁজের ফলে কিন্তু কি হয়, উঁচু হয়ে গেলে তখন পর্বত তৈরি হয়, যেমন আমাদের হিমালয় পর্বত তৈরি হয়েছে এরকম করে, ঠিক আছে। তারপর আলস পর্বত তৈরি হয়েছে, রকি পর্বত তৈরি হয়েছে, আন্দিজ পর্বত তৈরি হয়েছে, এই পর্বতগুলো কিন্তু এভাবেই তৈরি হয়েছে। জুড়া গঠন, জুড়া স্ট্রাকচার কি, তো জুড়া স্ট্রাকচার হচ্ছে এই যে একটা ভাঁজ তৈরি হলো, তো ভাঁজের প্রথম পর্যায়ে কি হয়, ঊর্ধ্ববঙ্গে শৈলশিরা গঠিত হয় অর্থাৎ পর্বত গঠিত, আর নিচের দিকে কিন্তু উপত্যকা গঠিত হয় অর্থাৎ এর মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় এরকম। তো এই বিষয়টা প্রথম জুরা পর্বতে, সুইজারল্যান্ডের জুরা পর্বতে লক্ষ্য করা গেছে, ঠিক আছে। সে কারণে এই ধরনের গঠনকে জুরা স্ট্রাকচার বলা হয় বা জুরা গঠন বলা হয়। তো জুরা গঠন কিছুই না, জুরা গঠন হচ্ছে আহ ঊর্ধ্ববঙ্গে শৈলশিরা আর অধোবঙ্গে উপত্যকা, যেটা স্বাভাবিক আর কি ঘটনা, সেটাকে জুরা স্ট্রাকচার বলা হয়। কিন্তু অনেক সময় কি হয়, এই যে সুইজারল্যান্ডের জুরা মাউন্টেনটা এখানে দিয়েছে, আর ভাঁজ পর্বতগুলো এখানে কিন্তু হাইলাইট করে দেওয়া আছে, হিমালয়, আলস হবে, রক, অ্যাপ্লেসিয়ানা হবে, রকি হবে, ঠিক আছে। নেক্সট, বৈপরীত্য ভূমিরূপ। এবার তো বৈপরীত্য ভূমিরূপ কি, যে আমরা বৈপরীত্য ভূমিরূপের সঙ্গে কিন্তু জুরা স্ট্রাকচারের মিল আছে। তো জুরা স্ট্রাকচার অ্যাকচুয়ালি আমরা কি দেখলাম, যে এখানে এই সমস্ত জায়গায় কিন্তু কি তৈরি হয়েছিল, পর্বত তৈরি হয়েছিল, ঠিক আছে। আর এই জায়গায় কিন্তু কি তৈরি হয়েছিল, উপত্যকা তৈরি হয়েছিল। এবার কি হলো, এই পর্বত থেকে নদীগুলো নির্গত হয়ে পর্বত কিন্তু দ্রুত ক্ষয় হতে আছে, এবং উপত্যকা কিন্তু ভরাট হতে আছে, ঠিক আছে। একটা সময় কি হয়, পর্বতটাই উপত্যকা হয়ে যায়, আর উপত্যকাটাই পর্বত হয়ে যায়, তখন সেই বিষয়টাকে বলা হয় ইনভার্সন অফ টপোগ্রাফি। এই ডায়াগ্রামটাতে খুব ভালো বোঝা যাচ্ছে যে এখানে একটা নদী প্রবাহিত ছিল, কালো কালারের একটা নদী, আর এখানে একটা পাহাড় ছিল। তো পাহাড়টা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, নদীটা ধীরে ধীরে ভরাট হচ্ছে। একটা সময় কি হলো, পাহাড়টা এদিকে পুরো ক্ষয় হয়ে গেল, নদীটা ধীরে ধীরে উঁচু হয়ে গেছে, মানে এই উপত্যকাটা ধীরে ধীরে উঁচু হয়ে গেছে। তো এই ধরনের স্ট্রাকচারকে আমরা তখন কি বলে থাকবো, ইনভার্সন অফ টোপোগ্রাফি বা বৈপরীত্য ভূমিরূপ, ঠিক আছে। নেক্সট আছে হকব্যাক আর কুয়েস্তা। তো হকব্যাক সিম্পলি যদি আমরা বলি তাহলে এরকম করে যার দুদিকে ঢালু, যে দুদিকে এরকম করে ঢালু, সমান ঢালু আর কি,
সেটাকে বলা হয় হক ব্যাক। প্রতিসম ঢালে সচরাচর এটা দেখা যায়, ঠিক আছে। আর একনত ভাজে মানে কি, একদিকে অনেক উঁচু আর একদিকে সমান। একনত ভাজ তো সেটাই না। তো একনত ভাজের যেদিকে একদিকে আর কি খুব খাড়াই ঢাল আর একদিকে এরকম মসৃণ মৃদু ঢাল, সেই ধরনের ভূমিরূপকে বলা হয় কুয়েস্তা। তো একনত ভাজে তৈরি হয় কুয়েস্তা, আর প্রতিসম ভাজে তৈরি হয় হকব্যাক, যার বাংলা অর্থ হচ্ছে সুপর পৃষ্ঠ। তারপরে একটা আছে ন্যাপ। তো ন্যাপ শব্দটার অর্থ অনেক সময় জিজ্ঞেস করে। ন্যাপ একটা ফ্রেঞ্চ শব্দ বা ফ্রান্সের একটা শব্দ, যার অর্থ হচ্ছে টেবিল ক্লথ, অর্থাৎ টেবিলের উপর যেমন পর্দা দিই না আমরা, সেরকম ব্যাপার। তো ন্যাপটা কি অ্যাকচুয়ালি, ন্যাপটা হচ্ছে ওভার থ্রাস্ট ফোল্ডের একটা অ্যাডভান্স ভার্সন। ওভার থ্রাস্ট ফোল্ড আমরা কি দেখছিলাম, যে একটা ভাঁজ মানে ফাটল ধরে একটা ভাঁজ আর একটা ভাঁজের এরকম করে সামান্য উপরে উঠে যাবে। এবার যখন তাও পিছন দিক থেকে একজন চাপ মানে পার্শ্ব চাপ দিতে থাকবে, তখন কি হবে, একটা খণ্ড আর একটা খণ্ড থেকে প্রায় 1.6 কিলোমিটার বা 1.5 কিলোমিটার দূরে যখন চলে যাবে, তখনই তাকে আমরা কিন্তু ন্যাপ বলে থাকবো। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, যে একটা বাহু আর একটা বাহুর মধ্যে কোনো মিল থাকবে, তারা পরস্পর থেকে দূরে সরে যাবে, সেই বিষয়টাকে কিন্তু বলা হয় ন্যাপ, ঠিক আছে। তো ওভার থ্রাস্ট ফোল্ড থেকে এটা তৈরি হয়, ভাঁজের একটি অংশ অনেক দূরে সরে গিয়ে অন্য সেলাই স্তরের উপরে চাদরের মতো ছড়িয়ে পড়ে। মানে এই সেলাই স্তরটা মানলাম এখানে ছিল একটা অংশ, আর এই অংশটা এখানে এসে মনে হচ্ছে উপরে চাদর পাতে দিই যেমন আমরা, সেই ওরকম করে উপরে ছড়িয়ে যাবে। তো সেই রকম যে ভূমিরূপটা, সেটাকে বলা হয় ন্যাপ। তো আমেরিকান সংজ্ঞা অনুযায়ী এই ন্যাপের দুটা বাহুর মধ্যেকার দূরত্ব মূলত 1.6 কিলোমিটার বা 1 মাইল হয়ে থাকে। এটুকু কিন্তু মনে রাখতে হবে। এবার ন্যাপ কিন্তু দুই প্রকারের হয়, একটার নাম হচ্ছে অটোকথন আর একটার নাম হচ্ছে এক্সোইটিক, ঠিক আছে। অটোকথন কি, যখন ভাঁজের ভাঙা বাহুগুলো খুব কাছাকাছি থাকবে, ঠিক আছে, মানে প্রায় 1.5 কিলোমিটারের মতোই থাকবে বা 2 কিলোমিটারের মধ্যে থাকবে, এরকম। এই ডিস্টেন্সটা কোথাও বলে দেওয়া থাকে না, কাছাকাছি থাকবে, এটাই এর কি পয়েন্ট, ঠিক আছে। আর যখন কয়েক কিলোমিটার দূরে সরে যাবে, যখন অনেক দূরে সরে যাবে, তখন সেটাকে বলা হয় এক্সোইটিক। অর্থাৎ অনেক দূরে সরে গেলে সেটা হচ্ছে এক্সোইটিক, আর কাছাকাছি থাকলে সেটা হচ্ছে অটোকথন, ঠিক আছে। অটোকথন মানে কাছাকাছি, আর এটা মানে হচ্ছে দূরে। এটুকু যাতে মনে থাকে। এবার এর কয়েকটা বিখ্যাত উদাহরণ আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দিয়ে দেয় অনেক সময়। যেমন বেশি যেটা দেখা যায়, ন্যাপ বেশি দেখা যায় আল্পস পর্বতে। তো অ্যালপাইন ন্যাপে যদি আমরা নিচ থেকে উপরের দিকে যাই, আল্পস পর্বতের নিচ থেকে উপরের দিকে যাই, তো প্রথমে দেখবো একটা হেলভেটিক ন্যাপ, পেনি ন্যাপ, ঠিক আছে, অস্ট্রাইট ন্যাপ, আর একটা আছে দিনারাইট ন্যাপ। তো এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা দিয়ে দিতে পারে যে এর মধ্যে কোনটা ন্যাপের উদাহরণ, বা বলতে পারে যে এই ন্যাপগুলো কোথায় অবস্থান করছে। তো এটা কিন্তু আল্পস পর্বতের অংশগত, বা এদেরকে একত্রে অ্যালপাইন ন্যাপ বলা হয়। হিমালয় পর্বতেও আমাদের কয়েকটা ন্যাপ আছে, যেমন ওয়াদিয়া কাশ্মীর হিমালয়ের ওয়াদিয়া একটা ন্যাপের উদাহরণ। পিলগ্রিম সিমলা হিমালয়ে, অডিন যেটা গারোয়াল হিমালয়ে আছে, আর গানসার যেটা কুমায়ুন হিমালয়ে আছে, ঠিক আছে। এরকম কয়েকটা আছে। এছাড়াও আমাদের যে দার্জিলিং হিমালয় আছে, সেই দার্জিলিং হিমালয় কিন্তু সাইটোভাজ বা কখনো কখনো তাকে ন্যাপের উদাহরণও ধরা হয়, ঠিক আছে। কারো অসুবিধা আছে এগুলো, ন্যাপ থেকে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়। আমি একবার পড়া দিই, তারপরে যার যেটা সমস্যা আছে বলছি। এই ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি ইনকমপ্লিট ডায়াগ্রাম। ন্যাপটা হচ্ছে একটা ভূখণ্ডে আর একটা ভূখণ্ড থেকে দূরে চলে যাবে, এটা কিন্তু থ্রাস্ট ফোল্ডেডটা দেওয়া আছে। এই ডায়াগ্রামটা যখন দূরে চলে যাবে, তখন তাকে আমরা ন্যাপ বলে থাকি। এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে যেগুলো অনেক সময় জিজ্ঞেস করে, যেমন আল্পস পর্বত আর উচ্চ হিমালয় কি দেখা যায়, ঊর্ধ্ববঙ্গ দেখা যায়। তারপরে কানাডার হাডসন ও মেক্সিকো উপসাগরে বৃহৎ অববাহিকা বা অধোবঙ্গ অঞ্চল দেখা যায়। আরাবলি পর্বতে ঊর্ধ্ববঙ্গ ধারা দেখা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইরানের জাগ্রত ও ভারতের শিবালিক ও প্রতিসম ভাঁজে দেখা যায়। দার্জিলিং অঞ্চলে যে এটাও খুব ইম্পর্টেন্ট, সাহিত্য ভাঁজ বা অনেক সময়কে ন্যাপের উদাহরণ বলা হয়। জুরা পর্বতে কিন্তু পাখা ভাঁজ দেখা যায়, অর্থাৎ ফ্যান ফোল্ড, ঠিক আছে। ওড়িশার কিরিবুরু সেভরন ভাঁজ দেখা যায়, ঠিক আছে। সেভরন ভাঁজ মানে হচ্ছে যখন ভাঁজটা এরকম তীক্ষ্ণাকৃতি হবে, একদম তীক্ষ্ণ হবে চূড়াটা, তখন সেটাকে সেভরন ভাঁজ বলা হয়। সেভরন শব্দের অর্থ হচ্ছে তীক্ষ্ণ, মনে থাকে যাতে। আসামের উচ্চভূমির দক্ষিণ ঢালে একনত ভাঁজ দেখা যায়। স্নো ডন এখানে দেখা যায় একটা। কাশ্মীর হিমালয়ের ন্যাপ দেখা যায়, যেটা আমি বললাম। কাশ্মীর হিমালয়ের ন্যাপের উদাহরণগুলো বলেছি। কুয়েস্তা কোথায় দেখা যায়, আর হচ্ছে আল্পসের এই সমস্ত জায়গায়, এগুলো কিন্তু ন্যাপের উদাহরণ। এখানে প্রত্যেকটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণগুলো পড়লে আশা করি এখান থেকে আসবে। তো এই ছিল আজকের ক্লাস।